Hello, my dear students. How are you? I hope all of you are fine and staying at home. All right. Now, students, before going to the class, let's start the class with a greeting song. Okay? Hello, hello. Ready? All right. Let's sing together. Hello, 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 my friends. Happy to see you. Happy to see you. Happy to see you today. All right. Now, students, let's see what I'm doing here. Okay? এটা কি? ফুল। গুড। কয়টি ফুল? একটি ফুল। এক। ইংরেজিতে ওয়ান। ওকে। এবার দেখো তো। এবার বলো তো কটি ফুল? দুটি ফুল। ইংরেজিতে টু ফ্লাওয়ার্স। গুড। এবার দেখো এবার কাউন্ট করে বলো তো কটি ফুল? 1 2 3 কটি ফ্লাওয়ার? 3 ফ্লাওয়ার। 1 2 3 3 ফ্লাওয়ার্স। গুড। এবার দেখো তো যদি আরো একটি ফুল আমরা এটার সাথে যোগ করে দেই, 4 flowers. Very good. তাহলে আজকে আমরা নাম্বার শিখব, তাই না? তোমরা বুঝে ফেলেছো। Very good. So, my dear students, please bring your English for Today book, class 2. Open the page at A. Here it says look and say. তোমরা দেখতে পেয়েছো? ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো কয়টি বল? 1 বল। 1 1 আমার সাথে বলো 1 O N E 1 1 গুড। এবার এসো আমরা পরের ছবিটি দেখি। এবার দেখো তো হাউ মেনি বলস? 2 বলস। গুড। 2 আমার সাথে বলো 2 আবার বলো 2 T W O 2 2 good. Now students, the next number. What is the next number? এবার দেখো তো how many balls? 3 balls. Good. 3 repeat with me. 3 3 T H R E E 3 3 good. এবার দেখো তো সবশেষে কটি বলস? 4 balls. 4 repeat with me. 4 4 H
R. 4. Say with me. 4. Good. Say with me. 1. O-N-E. 1. 2. T-W-O. 2. 3. T-H-R-E-E. 3. Good. 4. F-O-U-R. 4. Well done. Now, students, let's go for another activity, activity B. Let's move. In our activity B, say, trace and write. তাহলে এই নাম্বারগুলো কিভাবে লেখা আছে? ডট দিয়ে লেখা আছে, তাই না? বলো তো শুরুতে এটি কোন নাম্বার? 1. গুড। এরপর 2. ওয়েল ডান। তারপর 3. ভেরি গুড। তারপর লাস্ট নাম্বার 4. ওয়েল ডান। ওকে, তাহলে এখন আমরা 1, 2, 3, 4 এই যে এই চারটি সংখ্যা ডট দিয়ে লেখা আছে, আমরা ডটগুলো জয়েন করে নাম্বারটি লিখব। রেডি? চলো শুরু করা যাক। আমরা কোথা থেকে শুরু করব? একদম ওপরের যে বিন্দুটি আছে সেখান থেকে কিন্তু আমরা টেনে নিচে নামিয়ে দিব, একদম সহজ। চলো আমরা দেখি। ধরে বাস হয়ে গেল 1। এরপরে কি আছে? 2। কিভাবে করতে হবে? আমাদের শুরু করতে হবে হলো এই যে বিন্দুটি আছে, ওপরের এই যে বিন্দুটি আছে, এখান থেকে শুরু করে ঘুরিয়ে নিচে নেমে তারপরে এইভাবে সোজা করে দাগটা দিয়ে দিতে হবে। আমরা চলো দেখি। টেনে এনে ঘুরিয়ে নিচে নেমে ব্যাস এই একটা লম্বা দাগ হয়ে গেল আমাদের নাম্বার 2। এরপর কোন নাম্বার আছে? নাম্বার 3। কিভাবে লিখব ডটগুলো? এই যে দেখো, প্রথমে এই যে শুরুতে এই যে ডটটি আছে এখান থেকে আমরা শুরু করে একটা অর্ধবৃত্তের মতো ঘুরিয়ে তারপর আবার নিচে আরেকটি অর্ধবৃত্তের মতো ঘুরিয়ে ব্যাস ছেড়ে দেব। 3। এরপর পাশে কোন নাম্বার দেয়া আছে? 4। কিভাবে ডটগুলো জয়েন করব? আমরা শুরু করব ওপরের যে বিন্দুটি আছে সেখান থেকে টেনে পাশের এই বিন্দুগুলোকে জয়েন করে দিব। শুরু থেকে এই যে দাগটি আছে, দাগের ওপরের যে বিন্দুটি আছে সেখান থেকে টেনে একটা লম্বা দাগ দিয়ে দিব। হয়ে গেল আমাদের নাম্বার 4। স্টুডেন্টস, তাহলে এবার তোমরাও তোমাদের পেন্সিল হাতে নাও আর তোমাদের বইয়ে এই যে নাম্বারগুলো ডট দিয়ে লেখা আছে সেই ডটগুলোকে জয়েন করো আর তার পাশে যে ব্ল্যাঙ্ক বক্সগুলো আছে সেই বক্সে নাম্বারগুলো লিখবে। এবার আমরা দেখব কিভাবে এই নাম্বারগুলোকে ইন ওয়ার্ডসে লেখা যায়, অর্থাৎ কথায় আমরা কিভাবে লিখতে পারি। চলো আমরা দেখি প্রথমে কোন নাম্বারটি আছে বলো তো? 1। তারপর 2। গুড। এরপর 3। ভেরি গুড। এরপর 4। ভেরি গুড। নাও স্টুডেন্টস, হাউ টু রাইট ইট, হাউ টু জয়েন দ্য ডটস, ইজন্ট? কিভাবে আমরা এবার ডটগুলো জয়েন করে এই নাম্বারটি ইন ওয়ার্ডসে লিখব। তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা আমাকে অনুসরণ করো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 লেখা আছে। এখানে যে ONE লেটারগুলো আছে প্রত্যেকটি লেটার দেখো আমাদের 2 নাম্বার আর 3 নাম্বার লাইনের
ভেতরে লেখা আছে, তাই না? তাহলে আমরা শুরু করছি ও, ব্যাস, ইন, ই, one. What is the next number? Students, 2. এই 2 নাম্বারটি লিখতে আমাদের 3টি লেটার লাগছে, T, W, O, 2. আচ্ছা, এবার দেখো 2 এর পর কোন নাম্বারটি আসছে? 3. কিভাবে লিখব? T, H, R, E, E. এই লেটারগুলো নিয়ে আমাদের 3 ওয়ার্ডটি হয়, তাই না? আচ্ছা, তাহলে এবার এসো আমরা ডটগুলো জয়েন করে দেই। শুরুতেই দেখো দ্বিতীয় লাইনে ঠিক ওপর থেকে, কিছুটা ওপর থেকে আমরা কিন্তু টি এর মাথাটি জয়েন করতে করতে নিচের দিকে ঘুরিয়ে দিলাম, ছোট্ট করে একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের টি। এইচ কিন্তু প্রথম লাইন থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় ঘরে এসে ওপরের দিকে তুলে আবার ঘুরিয়ে নিচের দিকে নেমে এইচ। আর আর লেটারটি আমরা কিভাবে লিখব? দ্বিতীয় এবং তৃতীয় লাইনের মাঝখানে একটা দাগ দিয়ে তারপর এই তুলে দিলাম, আর এরপর ই। এবং 3 নম্বর লাইনের ঠিক মাঝখানে ই, আবার স্মল লেটার ই, যেটা কিনা 2 নম্বর এবং 3 নম্বর লাইনের ঠিক মাঝখানে, 3. নাও দ্য নেক্সট নাম্বার। এসো আমরা 4, এই ওয়ার্ডটি লিখতে যে লেটারগুলো লাগে F, O, U, R, এই লেটারগুলোর ডটসগুলো জয়েন করে 4 ওয়ার্ডটি লিখে ফেলি। F, O, U, R, 4. আশা করি তোমরা ডটগুলো জয়েন করে এই 1 থেকে 4 পর্যন্ত নাম্বার তোমাদের টেক্সট বইয়ে লিখতে পেরেছো। এবার নিচে যে লাইন দেয়া আছে সে লাইনে তোমরা ওপরে লেখা যে নাম্বারগুলো ইন ওয়ার্ডসে লিখেছো সেই ওয়ার্ডগুলোকে কপি করবে। একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। O, N, E, 1. কেমন? ঠিক একইভাবে তোমরা 2 এর নিচে 2, 3 এর নিচে 3 এবং 4 এর নিচে 4 এই নাম্বারগুলা ইন ওয়ার্ডসে কপি করবে। ঠিক আছে? নাও মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস মুভ টু another activity, activity C. In our activity C, it says count and write the numbers. অর্থাৎ এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, আবার দেখো নিচে এই ছবিগুলো দেয়া আছে, তাই না? একটি খ্যাট দেয়া আছে, বল, ডল, কাপ, এর ছবিগুলো দেয়া আছে। তোমাদের এবার কাজ হচ্ছে এই যে ছবিগুলো আছে সেই ছবিগুলো, যেমন এখানে আছে বিড়ালের ছবি, এই বিড়াল এই ছবিতে কয়টি আছে তোমরা সেটা কাউন্ট করবে এবং সেই নাম্বারটি তোমরা এই ক্যাটের পাশে লিখবে। তাহলে দেখো তো এই ছবিতে কয়টি ক্যাটস আছে? 1, 2, 3, 4. So how many cats? 4 cats. So what is the number? You will write here 4. You will write number 4. 4. Now let's count the ball.
How many ball? 1. So you will write the number 1 in this blank box. এই যে খালি বক্সটি আছে সেখানে তোমরা ছবিতে কটি বলের ছবি আছে সেই নাম্বারটি তোমরা এই ব্ল্যাঙ্ক বক্সে লিখবে। ঠিক একইভাবে তোমরা ডল গুণে ডলের সংখ্যাটি লিখবে, কাপ গুণে কাপের সংখ্যাটি লিখবে। কেমন? Now students, it's time to have your homework. Your today's homework is to write the numbers given in activity B. আমরা activity B তে 1 থেকে 4 পর্যন্ত যে numbers in figure and in words এ করেছি সেই অংশটি তোমরা তোমাদের এক্সারসাইজ বুকে কপি করবে। কেমন? So that's all for now. Hope to see you in the next class. Keep learning. Stay safe. Goodbye. আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রত্যাশা এবং বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি প্রাথমিক বিজ্ঞান বিষয়ের আরেকটি পাঠ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে আজকের পাঠের জন্য প্রস্তুত হয়ে যাও। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 2 এবং পাঠ্যাংশ বিভিন্ন রকমের প্রাণী। বন্ধুরা, ছবি দেখতে তোমাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগে। আজকের পাঠেও তোমাদের জন্য আমি চমৎকার কিছু ছবি নিয়ে এসেছি। তবে পূর্বের পাঠে আমরা জেনেছিলাম উদ্ভিদকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, আর আজকের পাঠে আমরা জানব প্রাণীকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তাই আজকে যে ছবিগুলো তোমাদের জন্য এনেছি সেগুলো হচ্ছে কিছু প্রাণীর ছবি। চলো আমরা ছবিগুলো একটু দেখে নিই। আজকের পাঠেও তোমাদের জন্য চমৎকার কিছু প্রাণীর ছবি এনেছি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি মাছ, একটি মুরগি, একজন মানুষ, এবং পাশের ছবিতে আরো দেখতে পাচ্ছ আরো কিছু প্রাণীর ছবি, চিংড়ি, শামুক, প্রজাপতি এবং কেঁচো। এই প্রাণীগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের। এদের কারো সাথে কারো কোনো বৈশিষ্ট্যের কিছু কিছু মিল আছে, আবার কিছু কিছু অমিলও আছে। আমরা আজকে প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে তাদেরকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় সে বিষয়ে জানব। আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী, এবং আজকের পাঠের মূল প্রশ্নটি হচ্ছে কিভাবে প্রাণীর শ্রেণীবিন্যাস করা যায়। আমরা আজকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে এই প্রশ্নটির সমাধান করব। এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো। তোমরা কি চিনতে পেরেছো এটি কিসের ছবি? এটি হচ্ছে একজন মানুষের কঙ্কাল। তোমরা কি জানো কঙ্কাল কি? হ্যাঁ, কঙ্কাল হচ্ছে একটি প্রাণীর শরীরের মাংস, রক্ত, শিরা, উপশিরা এরকম বিভিন্ন নরম অঙ্গগুলো বাদ দিয়ে তার শরীরের ভেতরে যে শক্ত অংশটুকু থাকে সেটি হচ্ছে কঙ্কাল। আমাদের শরীরের ভিতরেও ঠিক এরকম শক্ত একটি কঙ্কাল আছে, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে মানুষের কঙ্কাল। একটি কঙ্কালের মধ্যে বিভিন্ন রকমের হাড় থাকে। আজকে আমরা কঙ্কালের একটি বিশেষ হাড় বা বিশেষ অঙ্গ সম্পর্কে তোমাদেরকে পরিচিত করাবো। তোমরা দেখতে পাচ্ছ এই কঙ্কালের খুলির নিচ থেকে গলা হয়ে পেছন দিয়ে নিচের দিকে কিছু হাড়ের সমন্বয়ে একটি শক্ত দণ্ড নিচের দিকে নেমে গেছে। আমার পেছনেও ঠিক এই গলা থেকে নিচের দিকে এরকম একটি দণ্ড নেমে গেছে। এটিকে আমরা কি বলি? তোমরা লক্ষ্য করো, এই যে লাল তীর চিহ্ন দিয়ে আমরা এটিকে দেখাচ্ছি, এটির নাম হচ্ছে মেরুদণ্ড কিংবা শিরদাঁড়া। প্রত্যেক প্রাণীতে কিন্তু এই মেরুদণ্ড থাকে না, কিছু কিছু প্রাণীতে এই মেরুদণ্ড থাকে, যেমন আমাদের আছে। আমরা আরো কিছু প্রাণীর কঙ্কাল দেখব যেসব প্রাণীতে এই মেরুদণ্ড নামক অঙ্গটি আমরা দেখতে পাই। চলো আরো কিছু প্রাণীর কঙ্কাল আমরা দেখে আসি। দেখতে পাচ্ছ আরো দুটো প্রাণীর কঙ্কাল। প্রথম প্রাণীটি হচ্ছে
একটি মাছ। এবং দ্বিতীয় প্রাণীটি হচ্ছে, হ্যাঁ চিনতে পেরেছো নিশ্চয়ই, এটি হচ্ছে একটি হাতির কঙ্কাল। প্রথম ছবিতে লক্ষ্য করো, এইখানে মাছের ঠিক এই দিক দিয়ে, মাঝখান দিয়ে, তার খুলির নিচ বা মাথার নিচ দিয়ে মাঝখান বরাবর ল্যাজ পর্যন্ত যে দণ্ডটি নেমে গেছে বা হাড়টি নেমে গেছে, এটি হচ্ছে মাছের মেরুদণ্ড। ঠিক তেমনি হাতির এই খুলির নিচ থেকে শুরু করে গলা হয়ে পিঠ বরাবর ল্যাজ পর্যন্ত এসে যে শক্ত দণ্ডটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে হাতির মেরুদণ্ড। আমরা দুটো প্রাণীর মেরুদণ্ড দেখলাম। ছবিতে আরো দুটো প্রাণী দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি মোরগ আর এটি হচ্ছে একটি ব্যাঙের কঙ্কাল। এখানেও আমরা দেখতে পাচ্ছি মোরগেরও মেরুদণ্ড রয়েছে, ব্যাঙের শরীরেও আমরা মেরুদণ্ড দেখতে পেলাম। এই কটি প্রাণীর শরীরে আমরা মেরুদণ্ড দেখতে পেয়েছি। আজকে আমরা প্রাণীকে দুটো শ্রেণীতে ভাগ করব মেরুদণ্ডের উপস্থিতির ভিত্তিতে। আমরা দেখে নেই প্রাণীকে দুটি দলে ভাগ করা যায়, সেগুলো কি কি? প্রাণী, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো নাম দেখেই, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর শরীরে মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে, আমরা সেসব প্রাণীকে মেরুদণ্ডী প্রাণী বলবো। আমরা ছবিতে কিছুক্ষণ আগে দেখেছি যে কোন কোন প্রাণীর শরীরে মেরুদণ্ড আছে। আমরা আরো কিছু প্রাণী দেখব যাদের শরীরে কোনো মেরুদণ্ড নেই, আর যাদের শরীরে মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। এখন এই মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, আমরা সংজ্ঞাগুলো এক পলক দেখে নেই। স্ক্রিনে আমরা দেখছি মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। প্রথমে মেরুদণ্ডী প্রাণী, যে সকল প্রাণীর দেহে শিরদাঁড়া বা মেরুদণ্ড আছে এবং দেহ পচনের পর কঙ্কাল পাওয়া যায়, তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। আর অমেরুদণ্ডী প্রাণী, যে সকল প্রাণীর দেহে শিরদাঁড়া বা মেরুদণ্ড নেই এবং দেহ পচনের পর কঙ্কাল পাওয়া যায় না, তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। এখন আমরা এই দুটো প্রাণী অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো দেখব। বৈশিষ্ট্য আমরা দুভাগে ভাগ করে নিয়েছি, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। প্রথমেই আমরা দেখব মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে প্রথম শর্তই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর কি থাকবে? হ্যাঁ, মেরুদণ্ড থাকবে। এদের মেরুদণ্ড আছে এবং এরা বেশিরভাগই আকারে বড়। এই প্রাণীগুলো আকারে অমেরুদণ্ডী প্রাণীর চেয়ে বড় হয়ে থাকে এবং এদের শরীর দৃঢ়, অর্থাৎ এরা সোজা হয়ে দাঁড়াতে পারবে, এরা শক্তিশালী, কর্মক্ষম। অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাদের ক্ষেত্রে, সেই প্রথম শর্তই হচ্ছে এদের মেরুদণ্ড নেই এবং এরা বেশিরভাগই আকারে ছোট। এদের শরীর দৃঢ় নয়, অর্থাৎ এরা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, এরা হয়তো পেশির সাহায্যে গড়িয়ে গড়িয়ে চলাফেরা করবে। আর এদের শরীরে কঙ্কাল থাকে না, অর্থাৎ এদের শরীরটা হয় নরম এবং মাংসল। চলো বন্ধুরা, আমরা কিছু প্রাণীর নাম স্ক্রিনে দেখে নেই। কেঁচো, মানুষ, শামুক, মুরগি, প্রজাপতি, মাছ, চিংড়ি, হাতি। আমরা এই ছবিগুলো পাঠের শুরুতে দেখেছিলাম। এখন আমরা যদি এই প্রাণীগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করতে চাই, অর্থাৎ কোন কোন শ্রেণী? মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী, তাহলে কোন প্রাণীটি কোন ভাগে পড়বে তোমরা একটু চিন্তা করে নাও। হ্যাঁ, আমরা প্রথম প্রাণীটির কথা যদি ভাবি, কেঁচো, এর শরীরে কি কঙ্কাল আছে? তোমরা নিশ্চয়ই কেঁচো চিনো। কেঁচো হচ্ছে নরম প্রকৃতির একটি প্রাণী এবং গড়িয়ে গড়িয়ে চলাফেরা করে, আমরা ছবিতেও দেখেছি। আর এই কেঁচো হবে তাহলে, দেখতে পাচ্ছ, অমেরুদণ্ডী প্রাণী। তারপরের প্রাণীটি হচ্ছে মানুষ।
তোমার শরীরের ভেতরে কি আছে? অবশ্যই কঙ্কাল আছে, মেরুদণ্ড আছে। তাহলে আমরা বলতে পারি মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এরপরে হচ্ছে শামুক। শামুক হলো অমেরুদণ্ডী প্রাণী। তারপর মুরগি, এটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। প্রজাপতি, এটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মাছ, মেরুদণ্ডী প্রাণী। চিংড়ি, অমেরুদণ্ডী প্রাণী। এবং হাতি, মেরুদণ্ডী প্রাণী। এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনগুলো মেরুদণ্ডী প্রাণী এবং কোনগুলো অমেরুদণ্ডী প্রাণী। আমরা আরেকবার একটু দেখে নেই। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আমরা পেয়েছি মানুষ, মুরগি, মাছ, হাতি। আর অমেরুদণ্ডী প্রাণীতে আমরা পেয়েছি কেঁচো, শামুক, প্রজাপতি এবং চিংড়ি। এবার আমরা একটি ছক আমাদের খাতায় আঁকব। তোমরা খাতা এবং কলম নিয়ে আমার স্ক্রিনের মতো করে একটি ছক ঝটপট এঁকে ফেলো। ছকটির এক পাশে থাকবে মেরুদণ্ডী প্রাণী এবং অন্য পাশে রাখো অমেরুদণ্ডী প্রাণী। এবার তোমরা একটু চিন্তা করে মেরুদণ্ডী প্রাণীর জন্য 4টি নাম খাতায় লিখো এবং অমেরুদণ্ডী প্রাণীর জন্য 4টি নাম। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। দেখি তোমরা 4টি করে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর নাম খাতায় লিখতে পারো কিনা। আমার বিশ্বাস তোমরা এতক্ষণে লিখে ফেলেছো। চলো আমি তোমাদেরকে একটু সাহায্য করি। আমিও কিছু প্রাণীর নাম লিখে এনেছি, মিলিয়ে নাও একটু। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আমি লিখেছি মানুষ, হাতি, মুরগি এবং মাছ। আর অমেরুদণ্ডী প্রাণীতে আমি লিখেছি শামুক, প্রজাপতি, কেঁচো এবং চিংড়ি। কি মিলে গেছে? নিশ্চয়ই, কারণ আমরা এতক্ষণ পাঠে এই প্রাণীগুলোর নামই আলোচনা করেছি। এখন আমরা আজকের পাঠে যতটুকু শিখেছি এবং জেনেছি তা আমরা এক নজরে দেখে নিব। চলো আজকের পাঠের সারসংক্ষেপ। আমরা কি কি দেখেছিলাম আজকের পাঠে? প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়? মনে আছে নিশ্চয়ই। আজকের পাঠে আমরা প্রাণীদের 2টি দলে ভাগ করেছি, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ও উদাহরণ। আমরা 2টো করে বৈশিষ্ট্য বলি। মেরুদণ্ডী প্রাণীর প্রথম প্রধান বৈশিষ্ট্য বলবো কি? এদের মেরুদণ্ড আছে। আরেকটি বৈশিষ্ট্য বলবো এদের শরীর দৃঢ়। এবং উদাহরণ হিসেবে আমরা দেব মানুষ, হাতি। এছাড়াও আরো অনেক উদাহরণ রয়েছে। আর অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য যদি বলি, প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে এদের শরীরে মেরুদণ্ড নেই এবং এদের শরীর, যদি আরেকটি বলি, এদের শরীরে দৃঢ়তা থাকে না। আর উদাহরণ যদি দেই, কেঁচো এবং শামুক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমরা পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠা খুলে 2 মিনিট পড়ে নাও। আমরা আজকে যা বলেছি তোমরা দেখতে পাবে পাঠ্য বইতে খুব চমৎকারভাবে সবটুকু আলোচনায় উপস্থাপন করা আছে। এখন তোমরা সহজেই এটা বুঝতে পারবে।
আমার বিশ্বাস তোমরা এতক্ষণে পাঠ্য বইয়ের পড়াটুকু মিলিয়ে নিয়েছো। এখন তোমাদের জন্য ছোট্ট ছোট্ট 3টি প্রশ্ন। আজকে পাঠে যদি তোমরা মনোযোগী হয়ে থাকো অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের কাছে অনেক সহজ এবং সুন্দর মনে হবে এবং উত্তরগুলো তোমরা অবশ্যই দিতে পারবে। চলো তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আমরা কিভাবে প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারি? হ্যাঁ, আমরা আজকে প্রাণীকে 2টি ভাগে ভাগ করেছি মেরুদণ্ডের উপস্থিতির ভিত্তিতে। সেগুলো কি ছিল? মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। অমেরুদণ্ডী প্রাণীর 3টি উদাহরণ দাও। আমি জানি তোমরা অনেক উদাহরণ দিতে পারবে। হ্যাঁ, সেখান থেকে আমরা যদি 3টি অমেরুদণ্ডী প্রাণীর নাম বলি তাহলে কি কি বলবে? হ্যাঁ, নিশ্চয়ই কেঁচো, শামুক, প্রজাপতি। হ্যাঁ, এবার চলো আমরা তৃতীয় প্রশ্নে যাই। মেরুদণ্ডী প্রাণীর 3টি উদাহরণ দাও। খুব সহজ, আমরা পাঠে আলোচনা করেছি। মেরুদণ্ডী প্রাণী 3টি উদাহরণ হলো মানুষ, হাতি, এছাড়াও বলতে পারি মাছ। এবং যথারীতি যাবার আগে আমরা যে বাড়ির কাজ দিয়ে থাকি, তোমাদের জন্য আজকেও সহজ 2টি প্রশ্ন, খুব সহজ এবং সুন্দর 2টি প্রশ্ন। তোমরা চট করে খাতায় লিখে নাও। আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়? ভাগগুলো কি কি? আমি আবার বলছি, মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায় এবং ভাগগুলো কি কি? দ্বিতীয় প্রশ্ন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? 2টি করে উদাহরণ দাও। আরেকবার বলছি, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? 2টি করে উদাহরণ দাও। বন্ধুরা, আজকের পাঠে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পাঠে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আমার পাঠের সাথে আজকে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের কাছে। আমাদের আজকের পাঠ 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো 5ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তৈরি তো? তৈরি হলে চলো আমরা একটি ছবি দেখে নেই। বন্ধুরা, কি দেখতে পাচ্ছ এই ছবিতে? একটি মানচিত্র দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখছো। তোমরা দেখতে পাও, চেনো না তো, তাই না? কি মনে হচ্ছে এটাকে দেখে? অনেকটা নারকেল গাছের পাতার মতো, তাই না? এটি যদিও এরকম সরু সরু লম্বা লম্বা পাতা, তথাপি এর নাম হলো গোল পাতা। শিক্ষার্থী বন্ধুরা, এবারে যদি আমরা এই ছবিটি লক্ষ্য করি, দেখতে পাচ্ছি একটি হরিণকে। এই বিশেষ ধরনের হরিণকে বলা হয় চিত্রা হরিণ। সুন্দরবনের একটি অন্যতম উল্লেখযোগ্য প্রাণী হলো এই চিত্রা হরিণ। আজকে আমরা পড়তে চলেছি 5ম শ্রেণীর বাংলা বিষয়ের সুন্দরবনের প্রাণী পাঠ্যাংশ, সুন্দরবনের প্রাণী সমগ্র পাঠ, পৃষ্ঠা 10 থেকে 12। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে চলো আমরা কিছু প্রাণীর মডেল দেখে নেই। তোমরা কি চিনতে পারছো এই প্রাণীটি কি? বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ, এটি একটি বাঘ। এই বাঘের নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা দেখতে পাচ্ছ এই প্রাণীটির গায়ে কালো কালো ডোরা কাটা দাগ আছে। এই প্রাণীটি সুন্দরবনে বসবাস করে, তাই তো এটি বাংলাদেশের জাতীয় পশু। শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা দেখতে পাচ্ছ একটি হাতি। এই হাতিও একটা সময় সুন্দরবনে বাস করত, যদিও এখন এই হাতি বিলুপ্তির পথে। শুধুমাত্র পাহাড়ি এলাকায় কিছু কিছু অঞ্চলে এই হাতি এখন দেখতে পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রাণীটি তোমাদের পরিচিত তো? আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম সুন্দরবনে আছে ছোট বড়
অনেকগুলো নদী। এই নদীতেই বসবাস করে এই প্রাণীটি। এই প্রাণীটি হলো কুমির। সুন্দরবনের নদীতে এই কুমিরও অনেক পরিমাণে আছে। এই প্রাণীটি তোমাদের পরিচিত তো? এই প্রাণীটি হলো একটি ব্যাঙ। ব্যাঙের মতো এবং এই ঘিরঘিটির মতো অনেক সরীসৃপ প্রাণী বসবাস করে সুন্দরবনে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রাণীর মডেলগুলো তো আমরা দেখে নিলাম, এগুলো কোথায় বসবাস করে তাও জেনে নিলাম। আমরা দেখতে পাচ্ছি একটি বাঘ, যার নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনলে আমাদের যেমন মনে হয় বাংলাদেশের সুন্দরবনের কথা, সুন্দরবনের নদীতে বসবাস করে কুমিরের এরকম বিভিন্ন প্রজাতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই তোমরা চিত্রা হরিণের কথা জেনেছ, যা সুন্দরবনের একটি অন্যতম প্রধান প্রাণী। তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখতে পাবে এখানে একটি গন্ডারের ছবি। এই গন্ডারের নাকের উপর রয়েছে একটি শিং। গন্ডার কিন্তু যথেষ্ট রাগী একটি প্রাণী। এই ছবিতে দেখা যাচ্ছে একটি হাতি। হাতিও কিন্তু একটা সময় সুন্দরবনে বসবাস করত। মানুষের নানা কার্যকলাপে এই হাতি এখন বিলুপ্তির পথে। শকুন দেখতে পাচ্ছ তোমরা এখানে। শকুন আমাদের পরিবেশকে নানাভাবে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে, কিন্তু দুঃখের বিষয় হলো এই শকুন এখন আবাসস্থলের অভাবে বিলুপ্তির পথে। মানুষেরা বিভিন্ন প্রয়োজনে গাছ কেটে ফেলার কারণে, বড় বড় গাছ না থাকার কারণে এই শকুনরা এখন বিলুপ্ত হতে বসেছে। দেখতে পাচ্ছ একটি গাধার ছবি। বুনো গাধা সুন্দরবনেও একটা সময় ছিল, এগুলো এখন সংখ্যা অনেক কমে গেছে। এখানে দেখতে পাচ্ছ একটি বুনো শুয়োর। এই বুনো শুয়োরও মানুষের শিকার করার কারণে বর্তমানে বিলুপ্তির পথে। শিক্ষার্থীরা, এবারে চলো আমরা আমাদের পাঠ্য বইটি নিয়ে নেব। সবাই সবার পাঠ্য বইয়ে 10 পৃষ্ঠাটি খোলো। সুন্দরবনের প্রাণী। বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী, জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই মনে ভেসে উঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। এর চাল চলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতস্যাঁতে গোল পাতার বলে এই বাঘ ঘুরে বেড়ায়, শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। তবে দেশের রাঙামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় পাখি। প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির টান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে তাদের জীবনও বিপন্ন হয়। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে
বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরাও আমার সাথে ধরে ধরে পড়ে নিয়েছো। এতক্ষণে পড়তে গিয়ে তোমরা নিশ্চয়ই অনেকগুলো নতুন শব্দ দেখেছো। তোমাদের এবারে কাজ হলো পাঠ্য বইয়ে পাওয়া নতুন শব্দগুলোর নিচে দাগ দেওয়া। তো তোমরা সবাই এবারে পাঠ্য বইয়ে পাওয়া নতুন শব্দগুলোতে দাগ দিয়ে নাও। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবারে তোমাদের পাওয়া শব্দ এবং আমার লেখা শব্দগুলো মিলিয়ে নেব এবং এই নতুন শব্দগুলোর অর্থ আমরা জেনে নেব। নতুন শব্দ খুঁজে বের করি এবং অর্থ জেনে নিই। এই পাঠে পাওয়া নতুন শব্দগুলো হলো অপার, সম্ভার, রয়েল, ভয়ঙ্কর, অমূল্য, বিলুপ্ত। নিশ্চয়ই তোমাদের সাথে মিলে গেছে এই শব্দগুলো। তাহলে চলো এবারে আমরা এই শব্দগুলোর অর্থ জেনে নেব। চলো শুরু করি। অপার, অগাধ, অসীম। সম্ভার, বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস। রয়্যাল, এটি একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলো রাজকীয়। ভয়ঙ্কর, ভীষণ, ভীতিজনক। অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না। বিলুপ্ত, যা লোপ পেয়েছে। লোপ কথাটির অর্থ হলো হারিয়ে যাওয়া। তাহলে বিলুপ্ত কথাটির অর্থ হলো যা লোপ পেয়েছে বা হারিয়ে গিয়েছে। এবারে চলো আমরা আমাদের পাঠ্যাংশ থেকে যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো খুঁজে বের করব। আমার কাছেও এই পাঠ থেকে পাওয়া কয়েকটি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দ আছে। এবারে আমরা এই শব্দগুলো দেখে নেব, যুক্ত বর্ণগুলো খুঁজে বের করব এবং যুক্ত বর্ণগুলো ভেঙে লিখব। তাহলে চলো আমরা এবারে মিলিয়ে নেই। নিশ্চয়ই তোমরা এই শব্দগুলো খুঁজে পেয়েছো। এবারে চলো আমরা এই শব্দগুলোতে যুক্ত বর্ণগুলো খুঁজে বের করি। দন্তন্য দ, ম ভ, দ রফলা, উ গ, ক্ষীয়। চলো তাহলে এবারে আমরা যুক্ত বর্ণগুলো ভেঙে দেখার চেষ্টা করি। সুন্দরবন শব্দটিতে যুক্ত বর্ণ হলো দন্তন্য দ। ভেঙে লিখলে হয় দন্তন্য দ। সম্ভার শব্দটিতে যুক্ত বর্ণ ম ভ। এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা পাই দ র ফলা। জঙ্গল শব্দটিতে যুক্ত বর্ণ হলো উ গ। আমরা যদি এটিকে ভেঙে লিখি আমরা পাবো উ গ। ক্ষতিকর শব্দটিতে যুক্ত বর্ণ হলো ক্ষীয়। যদি আমরা ক্ষীয় যুক্ত বর্ণটি ভেঙে লিখি ক মূর্ধন্য ষ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে যুক্ত বর্ণগুলো ভাঙার পদ্ধতি বুঝতে পেরেছো। এবারে চলো আমরা এই যুক্ত বর্ণগুলো দিয়ে নতুন শব্দ তৈরি করার চেষ্টা করব। দন্তন্য দ দিয়ে আমরা নতুন শব্দ লিখতে পারি আনন্দ। এছাড়াও তোমরা তোমাদের মতো করে অন্য শব্দ লিখতে পারো। তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে বলো, মভ দিয়ে শব্দ হচ্ছে সম্ভব। এছাড়াও আরো অনেক শব্দ হতে পারে। দ র ফলা দিয়ে আমরা নতুন শব্দ করতে পারি ভদ্র। তোমরা সবাই বলো, দ র ফলা দিয়ে শব্দ হলো ভদ্র। উ গ দিয়ে শব্দ লিখতে পারি আমরা মঙ্গল। সবাই একবার বলে ফেলো আমার সাথে, মঙ্গল। ক্ষীয় যুক্ত বর্ণটা দিয়ে আমরা শব্দ লিখতে পারি শিক্ষক। কি বলেছি বলতো? শিক্ষক। এবারে চলো আমরা এই শব্দগুলো ব্যবহার করে নতুন বাক্য তৈরি করব। সবাই তৈরি তো? তাহলে চলো আমরা শুরু করি। যুক্ত বর্ণ দিয়ে তৈরি শব্দ দিয়ে বাক্য তৈরি করি। দেখে নেই তাহলে আমরা আমাদের তৈরিকৃত নতুন শব্দগুলো। আনন্দ। আনন্দ শব্দটি দিয়ে আমরা বাক্য লিখতে পারি
উৎসবে আমরা আনন্দ করি। মভ দিয়ে শব্দ লিখেছিলাম সম্ভব। সম্ভব দিয়ে আমরা বাক্য লিখতে পারি চাইলে কাজটি করা সম্ভব। তাহলে একবার বলে ফেলো সবাই, চাইলে কাজটি করা সম্ভব। দরফলা দিয়ে বলেছিলাম ভদ্র, ছেলেটি খুব ভদ্র। মঙ্গল, মঙ্গল শব্দটি দিয়ে আমরা বাক্য লিখতে পারি সকলের মঙ্গল হোক। সবাই আমার সাথে একবার বলো, সকলের মঙ্গল হোক। শিক্ষক, তিনি একজন শিক্ষক। সবাই বলেছে তো এই বাক্যটি, আরেকবার বলি, তিনি একজন শিক্ষক। আমরা তাহলে আরো একবার পড়ে নিই সবাই মিলে। আনন্দ, উৎসবে আমরা আনন্দ করি। সম্ভব, চাইলে কাজটি করা সম্ভব। ভদ্র, ছেলেটি খুব ভদ্র। মঙ্গল, সকলের মঙ্গল হোক। শিক্ষক, তিনি একজন শিক্ষক। আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম আরো একবার মনে করার চেষ্টা করি চলো। আজকের পাঠে আমরা শিখলাম সুন্দরবনের অবস্থান সম্পর্কে, আরো শিখলাম সুন্দরবনে বসবাস করে কোন কোন পশু পাখি। এছাড়াও আমরা জানলাম বিশেষ বিশেষ প্রাণীরা কোন বিশেষ দেশে বসবাস করে। আমরা আরো শিখলাম পাঠ থেকে পাওয়া নতুন শব্দ এবং শব্দের অর্থ। এছাড়াও আমরা শিখলাম যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি করার পাশাপাশি নতুন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই পাঠটি বুঝতে তেমন কোনো অসুবিধাই আর নেই। তাহলে চলো এবারে আমরা আমাদের এই পাঠের জন্য বাড়ির কাজটি বুঝে নেই। চলো দেখে নেই আমাদের আজকের পাঠের বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এখানে একটি নির্দেশনা দেওয়া আছে। আমি নির্দেশনাটি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা একটু শুনে নাও। ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে ঘরের ভেতরে কতগুলো শব্দ দেওয়া আছে, শব্দগুলো আমি পড়ে দিচ্ছি। অমূল্য, অপার, সম্ভার, রয়েল, ভয়ঙ্কর, বিলুপ্ত। তোমাদের কাজ হলো এখান থেকে উপযুক্ত শব্দটি নিয়ে এই খালি ঘরে বসিয়ে বাক্যটি পূরণ করা। তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজটি বুঝে নিয়েছো নিশ্চয়ই। এই বাড়ির কাজটি তোমরা তোমাদের খাতায় লিখে বিদ্যালয় খোলা হলে অবশ্যই দেখিয়ে নেবে। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে পরবর্তী পাঠে। সবাই এ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাকে আজকের পাঠে সঙ্গ দেওয়ার জন্য।